আমাদের পুরো দেশটাকে আমি যদি একটা মাছের সাথে তুলনা করি, আমাদের মাথা অর্থাৎ রাষ্ট্রপ্রধান যারা আছে তাদেরকে আমরা যদি দেখি তাদের মধ্যেই পচন ধরেছিল। সো দেশের কোনো অংশই কিন্তু আসলে আর কিন্তু পচনের বাকি বাইরে ছিল ছিল না, না। পুরো দেশটাই কিন্তু পুরোটা পচন ধরে গেছে। দেশ গঠনের কাজটাকে বা দেশটাকে সংস্কারের কাজটাতে একটু কিছু নতুনত্ব আছে, কিছু ভিন্নতা আছে। তবে আমি মনে করব যে ডক্টর ইউনূসের মতো একজন অভিজ্ঞ এবং প্রজ্ঞাবান ব্যক্তি ডেফিনেটলি ওনার এই সেক্টরে যে অভিজ্ঞতা আছেন এটা দিয়ে উনি আমাদেরকে সেবা করতে পারবেন বা বাংলাদেশের সেবা করতে পারবেন, এ ব্যাপারে আমি অন্তত নিশ্চিত। তারা এটা বুঝে গিয়েছিল যে 5ই আগস্টে বাংলাদেশের অবৈধ সরকারের, স্বৈরশাসক সরকারের পতনের পরপরই যে তারা বুঝে গিয়েছিল যে আদানির এই চুক্তিটা যে করেছিল শুধুমাত্র ভারতকে সার্ভ করার জন্য, এটা পরবর্তী যে কোনো জনগণের সরকার আসলে তারা এই চুক্তিটাকে আর কন্টিনিউ করবে না। তাড়াতাড়ি করে তারা এই সংশোধনটা কিন্তু গত 12ই আগস্ট কিন্তু এনেছে। ধন্যবাদ হাসিনা আপা এবং আমার অন্য দুজন সহ আলোচক মাহবুব ভাই এবং শওকত আলী ভাই। আসসালামু আলাইকুম। এবং দর্শক যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ডক্টর ইউনূসকে আমরা শুধুমাত্র অর্থনীতিবিদ হিসেবে কিন্তু আসলে আলোচনা করছি, কিংবা ওনাকে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ডক্টর ইউনূসকে আসলে আমরা শুধু অর্থনীতিবিদ হিসেবে কেন বিবেচনা করছি? ডক্টর ইউনূস কিন্তু একজন সংগঠকও। উনি কিন্তু যেভাবে কিন্তু মাইক্রো ফাইন্যান্সটাকে যে একটা সংগঠনের মাধ্যমে এটাকে একটা সামাজিক ব্যবসা মাধ্যমে রূপান্তরিত করেছেন, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা গতানুগতিকভাবে দেখি যে আপাত দৃষ্টিতে নোবেল শান্তি পুরস্কার অর্থনীতির সাথে শান্তির কি সম্পর্কিত? আসলে এটা যে একটা পরিপূরক, হ্যাঁ, ওই সেন্সেই। সো আমি অন্তত আমার বিবেচনায় ডক্টর ইউনূসকে যতটা না অর্থনীতিবিদ, ঠিক একই সাথে ওনাকে কিন্তু আমি একজন সংগঠক, একজন পরিকল্পনাকারী এই হিসেবে কিন্তু অনেক বড় বড় ভূমিকায় কিন্তু আমরা অতীতেও দেখেছি। এবং আমার মনে হয় দেশ গঠনের কাজটাকে বা দেশটাকে সংস্কারের কাজটাতে একটু কিছু নতুনত্ব আছে, কিছু ভিন্নতা আছে। তবে আমি মনে করব যে ডক্টর ইউনূসের মতো একজন অভিজ্ঞ এবং প্রজ্ঞাবান ব্যক্তি ডেফিনেটলি ওনার এই সেক্টরে যে অভিজ্ঞতা আছেন এটা দিয়ে উনি আমাদেরকে সেবা করতে পারবেন বা বাংলাদেশের সেবা করতে পারবেন, এ ব্যাপারে আমি অন্তত নিশ্চিত। এখন আজকে ওনার বক্তব্যে উনি যে সংস্কার করার জন্য যে 6টা সেক্টরকে উনি ভাগ করেছেন, লাইক সংবিধান, বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ এবং দুদক, এই 6টাকে তিনি মূল সংস্কারের জন্য মনে করে থাকেন। আপনার লাস্ট অনুষ্ঠানেও কিন্তু আমি একদম আমার শেষের বক্তব্য কিন্তু একটা সুপারিশ করেছিলাম, যেখানে আমি কয়েকটা সেক্টরকে সংস্কার করার জন্য পরামর্শ করেছিলাম। আপনার প্রায় সমস্যা হচ্ছে। 6টা আমার খুব সমস্যা হচ্ছে। আমি আপনার গত অনুষ্ঠানে অর্থাৎ সংস্কার করার জন্য আমি বেশ কয়েকটা প্রস্তাবনা, বেশ কয়েকটা সেক্টরের আমি পরামর্শ দিয়েছিলাম ব্যক্তিগত। আমার সেখান থেকে আমি দেখেছি শুধু দুদক ছাড়া বাকি সবগুলোই আজকে এসছে। তো এটাও আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে, উই আর হেডিং টুয়ার্ডস রাইট ট্র্যাক। স্যার যেটা চাচ্ছিলেন যে আমরা ওনাকে দেশের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন শ্রেণী বা পেশাজীবীর মানুষ ওনাকে পরামর্শ দিবেন। আমার মনে হয় হয়তোবা আমরাও রাইট ট্র্যাকে আছি, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তারাও রাইট ট্র্যাকে আছেন। তবে যাদেরকে সংস্কারের যে সেক্টরগুলো সেগুলোতে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তাদের ব্যাপারে বিভিন্ন মহল থেকে বা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি বিশেষ থেকে বিভিন্ন দলের আশীর্বাদ পুষ্ট বা একটু দল ঘেঁষা বা ওনাদেরকে কিছুটা পক্ষপাতিত্ব আছে, এরকম বিভিন্ন অভিযোগ আসছেন। আমি এটা একেবারে ক্লিন ইমেজ কোনো ধরনের, বিকজ একজন ব্যক্তি মানেই কিন্তু বিভিন্ন সময়ে উনি ওনার কার্যক্ষেত্রে কর্মপরিধিতে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আসবে। এটা কারোর পক্ষে যেতে পারে, কারোর বিপক্ষে যেতে পারে। যদি আমার পক্ষে আসে আমি মনে করবো যে উনি মনে হয় আমার পক্ষের লোক, আর যদি বিপক্ষে যায় আমি মনে করবো উনি মনে হয় আমার বিপক্ষের লোক। তো ভালো মন্দ বিবেচনা কিন্তু মানে আমাদের সবসময় সুযোগ আছে। আজকে শওকত ভাই কিংবা মামুন ভাই যে কথাটা বলবেন সেই কথার মধ্যেও কিন্তু আমি কিন্তু নেগেটিভিটি বের করতে পারবো, আবার পজিটিভিটিও বের করতে পারবো। দুটো জিনিসই কিন্তু বের করার সুযোগ আছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে
যে যদি আমাদের কোনো গঠনমূলক কনস্ট্রাকটিভ কোনো যদি প্রস্তাবনা থাকে এবং সুনির্দিষ্ট যদি ভাবে যদি কোনো ধরনের এলিগেশন বা কোনো ধরনের সংশ্লিষ্টতা বা এই ধরনের কোনো কিছু থাকে, যেটা আমরা দেখেছি গত 16-17 বছরে, যে একেবারে একনিষ্ঠভাবে দলের প্রতি সাপোর্ট দেওয়া কিংবা সাবেক আওয়ামী লীগ সরকারকে তাদের যে অবৈধভাবে যে ক্ষমতা থাকার জন্য সরাসরি মদতপুষ্ট যেভাবে ছিলেন সেরকম ভাবে ছিলেন কিনা, কিংবা উনি প্রত্যক্ষভাবে কোথাও জড়িত ছিলেন কিনা, এরকম যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে ডেফিনেটলি আমাদের এটাকে প্রোটেক্ট করতে হবে এবং আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করার চেষ্টা করব যাতে করে এটা থেকে ওনারা বের হয়ে আসতে পারেন। এখন কিন্তু দেখেন, এই বিষয়টার বাহিরে সাম্প্রতিক সময়ে আরেকটা বিষয় একটু একটু হাইলাইট করব, সেটা হচ্ছে দেখেন, আমি গতকালকে থেকেই একটু জানার চেষ্টা করছিলাম যে বর্তমান সরকারের আপনি জাস্ট চ্যালেঞ্জগুলো দেখেন, ওনারা একে তো সংস্কার করবে নাকি বিগত সরকারের যে বোঝা ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে গেছে সেগুলো মোকাবেলা করবে। আদানি আজকে $800 মিলিয়ন যে তাদের যে পেন্ডিং পাওনা, সেটা নিয়ে কিন্তু ভারতের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বরাতে তারা বলছে যে ভারতের বাংলাদেশের জন্য লাস্ট ওয়ার্নিং, তারা এভাবে দিচ্ছে যে আদানির পক্ষ থেকে বাংলাদেশের জন্য লাস্ট ওয়ার্নিং, অর্থাৎ $800 মিলিয়ন পে করতে হবে। এটা কতটা দুঃখজনক, এবং আমরা জানি যে আদানি চুক্তিটা সম্পর্কে আমাদের $800 মিলিয়ন, ঠিক আছে। তো যেটা তো এখন 2017 সালে আদানির যে চুক্তিটা হয়েছিল কতটা দেশের স্বার্থকে বিবর্জিত দিয়ে, আমি বলবো যে সম্পূর্ণরূপে আদানি এবং ভারতের বর্তমান সরকার প্রধান মোদি, তারা অনেকটা একই গাছের দুটো বৃক্ষ, একে অপরের পরিপূরক। সো আদানিকে সন্তুষ্ট করা মানে হচ্ছে আসলে ভারত সরকারকে সন্তুষ্ট করা, আর আমি যদি আদানিকে সন্তুষ্ট রাখতে পারি তাহলে আমি ভারত সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে কিন্তু ক্ষমতা থাকতে পারবো। ব্যাপারটা খুবই পরিষ্কার। 2017 সালে আদানির সাথে যেই বিদ্যুতের যে চুক্তিটা করা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী এগ্রিমেন্ট ছিল মাসিক প্রায় $90 থেকে $95 মিলিয়ন মাসিক যে ইনস্টলমেন্ট তাদের দেওয়ার কথা, সেখানে কিন্তু বিগত প্রায় 1 বছর ধরে মাসে $40 থেকে $45 মিলিয়ন করে পে করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে কিন্তু অলমোস্ট 50% করে কিন্তু ঘাটতি কিন্তু গভর্নমেন্ট কিন্তু ক্যারি ফরওয়ার্ড করেছে। সো ওই 50% ঘাটতি প্লাস রানিং দুটোই মিলে এখন যেই পরিমাণ অ্যামাউন্ট এসছে সেই পরিমাণ অ্যামাউন্ট এখন আদানি আমাদের কাছে চাচ্ছে। এখানে আরেকটা জিনিস উল্লেখ্য, সেই চুক্তিতে একটা ভয়ঙ্কর একটা এগ্রিমেন্ট ছিল যে বাংলাদেশ যদি কোনো কারণে যদি আদানি থেকে যদি কোনো সময় যদি বিদ্যুৎ নাও কিনে, ফর এক্সাম্পল আমি এই মাসে আমার প্রয়োজন হলো না, আমি বিদ্যুৎ, তারপরে সেই বিদ্যুতের টাকা দিতে হবে, মানে যে চুক্তি অনুযায়ী যেটা, চুক্তি অনুযায়ী যেটা ছিল। চুক্তি অনুযায়ী আমি যদি বিদ্যুৎ নাও কিনি, তারপরও আমাকে কিন্তু মান্থলি যে চুক্তির সেটার 34% আমাকে পে করতেই হবে। দেখেন একটা কত ভয়ঙ্কর একটা চুক্তি। তো এইটার মাধ্যমে কিন্তু আমরা এসছে। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, গত 12ই আগস্ট ভারত তাদের জ্বালানি চুক্তির একটা অ্যামেন্ডমেন্ট এনেছে, বিশেষ করে আদানির ব্যাপারে। তাদের কিন্তু পূর্বে আদানির ঝাড়খণ্ডের গাড্ডায় যে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্প, যেটা পুরোপুরি বাংলাদেশকে বেসড করে 25 বছরের চুক্তি তারা করেছিল, বাংলাদেশকে বেসড করে কিন্তু প্রায় $2 বিলিয়ন ইনভেস্ট করে আদানি এই বিদ্যুৎ কেন্দ্রটা বানিয়েছিল বাংলাদেশের জন্য, শুধুমাত্র বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করবে বলে। এটার সাথে কিন্তু ভারতের মেন বিদ্যুৎ গ্রিডের সাথে কোনো সংযোগ নাই, এবং সোফা তারা কিন্তু ভারতে কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহ করতো না। বাট 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের ঠিক সপ্তাহখানিক পরপরই 12ই আগস্ট ভারত সরকার তাদের বিদ্যুতের যে নীতিমালা আছে সেখানে একটা পরিবর্তন এনেছে, সংযোজন করেছে, যে এখন থেকে আদানি তাদের ঝাড়খণ্ডের গড্ডা যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে সেখান থেকে এখন ভারতের মেন গ্রিডে তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। অর্থাৎ তারা এটা বুঝে গিয়েছিল যে 5ই আগস্টে বাংলাদেশের অবৈধ সরকারের, স্বৈরশাসক সরকারের পতনের পরপরই যে তারা বুঝে গিয়েছিল যে আদানির এই চুক্তিটা যে করেছিল শুধুমাত্র ভারতকে সার্ভ করার জন্য, এটা
পরবর্তী যে কোনো জনগণের সরকার আসলে তারা এই চুক্তিটাকে আর কন্টিনিউ করবে না। তাড়াতাড়ি করে তারা এই সংশোধনটা কিন্তু গত 12ই আগস্ট কিন্তু এনেছে। আমরা দেখতে পারি এটার মাধ্যমেই যে পরিমাণ মানে দেশ বিরোধী চুক্তি থেকে শুরু করে সবকিছু তারা করেছে, এই জিনিসগুলো আমাদের দেশটাকে কতটা পেছনে নিয়ে গেছে। এই পেছনে আনার জন্য বর্তমানের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা, আমি মনে করি যে দিন রাত, এটা একটা, আমি যদি একটা মাছ হিসাবে দেখি, যে একটা মাছ, এই মাছটার মাথা থেকে লেজ পর্যন্ত পুরোটাই কিন্তু পচন ধরেছে। আমরা বাজারে গেলে কিন্তু একটা ফ্রেশ মাছ কেনার জন্য প্রথমে কিন্তু কানকে টেস্ট করি, কানটা উল্টে দেখি, কানটা যদি ফ্রেশ থাকে আমরা মাছটাকে ভালো হিসেবে ধরে নেই। আমাদের পুরো দেশটাকে আমি যদি একটা মাছের সাথে তুলনা করি, আমাদের মাথা অর্থাৎ রাষ্ট্রপ্রধান যারা আছে তাদেরকে আমরা যদি দেখি, তাদের মধ্যেই পচন ধরেছিল। সো দেশের কোনো অংশই কিন্তু আসলে আর কিন্তু পচনের বাইরে ছিল না, পুরো দেশটাই কিন্তু পুরোটা পচন ধরে গেছে। আমাদের রাষ্ট্রপতিকে আজকে দেখতেছি উনি আমাদের দেশে ছাড়া উনি সেকেন্ড হোমে আছেন, দুবাইতে ওনার রেসিডেন্সি পারমিট আছে, কি না আছে। তো এগুলোকে পুরোপুরি দেশটাকে একটা লাইনে যদি আনতে হয়, তাহলে আমাদের সংস্কারের জন্য আপনি যেখানেই হাত দেবেন, আমি শওকত ভাইয়ের সাথে একমত, যেখানেই হাত দেবেন সেখান থেকে দুর্গন্ধ বেরোবে। যেখানেই হাত দেবেন সেখানেই দেখবেন যে তাদের সাজানো লোক বসে আছে। এত সহজে কিন্তু আপনি কিন্তু চাইলেই কিন্তু একেবারে ফ্রেশ একটা ফেরেস্তার মতো লোক এনে আপনি বসিয়ে দেবেন, এটাও যেমন সম্ভব না, ঠিক তেমনি আবার আমাদের কিন্তু এটাকে কিন্তু উপেক্ষা করলেও চলবে না, এটাকে আমরা ছেড়ে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনাকে। আর মধ্যে সবসময় রাখবো, আমরা আমাদের গ্রিপের মধ্যে রাখবো। আমরা আমাদের সমস্ত বিতর্কগুলোকে কিন্তু, সমালোচনাগুলোকে আমরা রিসিভ করব, সমালোচনাগুলোকে আমরা আমাদের বিবেচনায় নিয়ে সমালোচনা তো দরকার আছে, কারণ উনি একজন শাসক হিসেবে আছেন। জি, অসংখ্য ধন্যবাদ।